বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে WBSLST পরীক্ষা প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের মক টেস্ট ক্লাস করতে চলেছি, যেখানে আমরা 30টি প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। এখানে আমরা ভারত এবং ইউরোপের ইতিহাস এই দুটি অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন রেখেছি, তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনে বহিঃশত্রুর আক্রমণ তত্ত্বের প্রবক্তা কে? ইরফান হাবিব, মর্টিমার হুইলার, জর্জ ডেলস, আর্নেস্ট ম্যাকে। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি মর্টিমার হুইলার হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার পতনে বহিঃশত্রুর আক্রমণ তত্ত্বের প্রবক্তা হলেন মর্টিমার হুইলার। অপশন বি হবে সঠিক উত্তর। চলো দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, বানগড় তাম্রশাসন লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানতে পারি? সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, প্রথম মহিপাল, অশোক। এখানে কোন অপশনটি সঠিক হবে? বানগড় তাম্রশাসন লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানতে পারি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, প্রথম মহিপাল। বানগড় তাম্রশাসন লিপি থেকে পাল রাজা প্রথম মহিপাল সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, সুরকোটারা প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি, জগৎপতি যোশী, ফ্রাঁসোয়া জারিচ, SR রাও। সুরকোটারা প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? বলো প্রথমে নিজেরাই চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জগৎপতি যোশী বা JP যোশী। এই জগৎপতি যোশী সুরকোটারা প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছিলেন। চলো পরের প্রশ্নটি দেখো। জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব, মহাবীর, পার্শ্বনাথ, নমিনাথ। জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? এখানে চারটের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, পার্শ্বনাথ হবে সঠিক উত্তর। জৈনদের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এখানে মনে রাখবে, জৈনদের 24 জন তীর্থঙ্কর ছিলেন। 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর বা বর্ধমান, এবং প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব, এবং 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। চলো পরের প্রশ্নটি দেখো। এবারের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, অজাতশত্রুর আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র না কাশ্মীরে? অজাতশত্রুর আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বলো কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, রাজগৃহ হবে সঠিক উত্তর। অজাতশত্রুর আমলে রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও। ফ্রান্সে জুলাই বিপ্লবের সময় ফরাসি সম্রাট কে ছিলেন? অষ্টাদশ লুই, দশম চার্লস, লুই ফিলিপ, গিজো। ফ্রান্সে জুলাই বিপ্লবের সময় ফরাসি সম্রাট কে ছিলেন? এই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। ফ্রান্সে এই জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। এই জুলাই বিপ্লবের সময় ফরাসি সম্রাট কে ছিলেন? বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, দশম চার্লস। ফ্রান্সের জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন দশম চার্লস। চলো পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, কোন যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত? নীল নদের যুদ্ধ, পেনিনসুলারের যুদ্ধ, ফ্রিডল্যান্ডের যুদ্ধ, লাইপজিগের যুদ্ধ। কোন যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, লাইপজিগের যুদ্ধ। লাইপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। ইউরোপের প্রায় 13টি রাষ্ট্র লাইপজিগের যুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে অংশ নিয়েছিল, তাই এই যুদ্ধকে বলা হয় জাতিসমূহের যুদ্ধ। চলো পরের প্রশ্নটি দেখো। নেপোলিয়নের অভিষেক ক্রিয়া কোথায় সম্পন্ন হয়? বোলেনা গির্জায়, সেন্ট পিটার্স গির্জায়, স্যালার্নো গির্জায়, নতরদাম গির্জায়। নেপোলিয়নের অভিষেক ক্রিয়া কোথায় সম্পন্ন হয়? এখানে বন্ধুরা অপশন ডি, নতরদাম গির্জা হবে সঠিক উত্তর। 1804 খ্রিস্টাব্দে নতরদাম গির্জায় নেপোলিয়নের রাজ্যাভিষেক বা অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছিল। পরের প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক প্রথম ভারতে আসেন কোথাকার গভর্নর নিযুক্ত হয়ে? মাদ্রাজ, মুম্বাই, বাংলা না দিল্লি? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
প্রথম ভারতে আসেন কোথাকার গভর্নর নিযুক্ত হয়ে? এখানে অপশন এ মাদ্রাজ হবে সঠিক উত্তর। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক প্রথম ভারতে এসেছিলেন মাদ্রাজের গভর্নর নিযুক্ত হয়ে। চলো এরপরের প্রশ্নটি দেখো। নিম্নে বর্ণিত আধিকারিকদের মধ্যে কে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন না? দেওয়ান ই রিয়াসত, শাহানা, বারিত, দেওয়ান ই মুস্তাকরাজ। তাহলে এই আধিকারিকদের মধ্যে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে কে যুক্ত ছিলেন না? এখানে বন্ধুরা অপশন ডি দেওয়ান ই মুস্তাকরাজ হবে সঠিক উত্তর। দেওয়ান ই রিয়াসত, শাহানা, বারিত এরা কিন্তু আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। অপশন ডি দেওয়ান ই মুস্তাক রাজ এই আধিকারিক কিন্তু আলাউদ্দিন খলজির বাজার দর ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন না। চলো পরের প্রশ্নটি দেখো। সমসাময়িক পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধিসৌধ অবস্থিত? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি জাহাঙ্গীর। সমসাময়িক পাকিস্তানে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধিসৌধ অবস্থিত। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? চারটে অপশন রয়েছে, বলো কোন অপশনটি সঠিক হবে? রাজা কৃষ্ণদেব রায় কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? এখানে অপশন বি তুলুপ বংশ হবে সঠিক উত্তর। বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় তুলুপ রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো। মাৎসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম কী ছিল? কার্বোনারি, ইয়ং ইটালি, রিসর্জিমেন্টো, ব্রিম্যান্স। মাৎসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ইয়ং ইটালি বা নব্য ইটালি। মাৎসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল ইয়ং ইটালি বা নব্য ইটালি। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন। ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1815, 1830, 1848, 1870 খ্রিস্টাব্দকে। তাহলে ইউরোপে বিপ্লবের বছর বলা হয়, এখানে বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি 1848 খ্রিস্টাব্দকে। 1848 খ্রিস্টাব্দকে ইউরোপে বিপ্লবের বছর বলা হয়। চলো এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, মঙ্গলেশ, কীর্তিবর্মন। কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় পুলকেশী। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। অপশন বি হবে সঠিক উত্তর। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন, ধম্মঘোষ, মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। অপশন বি হবে সঠিক উত্তর। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? মৌর্য, সেন, হুসেন শাহী না পাল রাজবংশ? সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি পাল রাজবংশ। পাল রাজা রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কবে শুরু করেছিলেন? 14 ফেব্রুয়ারি 1930, 12 মার্চ 1930, 13 মার্চ 1930, 14 মার্চ 1930। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 12 মার্চ 1930। 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন। চলো পরের প্রশ্নটি দেখো। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? পেথিক লরেন্স, জন সাইমন, স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি জন সাইমন। এখানে মনে রাখবে ক্যাবিনেট মিশন 1946 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল, যার সদস্য ছিলেন পেথিক লরেন্স, স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তাই এখানে অপশন বি জন সাইমন হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো।
কে 1905 খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? 1905 খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপন করেছিলেন? বারীন্দ্র কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, পুলিন বিহারী দাস, ক্ষুদিরাম বসু। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পুলিন বিহারী দাস। 1905 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন। কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? সঞ্জীবনী, হিতবাদী, যুগান্তর, অমৃতবাজার। বলো কোন অপশনটি সঠিক হবে? কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সঞ্জীবনী। সঞ্জীবনী পত্রিকায় বয়কট কথাটি সর্বপ্রথম ঘোষিত হয়েছিল। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মারাঠা পেশোয়া কে ছিলেন? প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, বালাজি বাজিরাও, রঘুনাথ রাও। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মারাঠা পেশোয়া কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, বালাজি বাজিরাও। 1761 খ্রিস্টাব্দে সংঘটিত তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মারাঠা পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। অপশন সি হবে সঠিক উত্তর। সূর্যাস্ত আইন কোন ভূমি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, প্রজাস্বত্ব আইন, মহলওয়ারি বন্দোবস্ত। সূর্যাস্ত আইন কোন ভূমি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন নামেও পরিচিত ছিল, তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখো, শেরশাহের সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর, দিলির খান, শায়েস্তা খান, জয়সিংহ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, ব্রহ্মজিৎ গৌর হবে সঠিক উত্তর। শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত ছিলেন? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ঔরঙ্গজেব। মুঘল সম্রাট ঔরঙ্গজেব জিন্দাবির নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন দেখে নিই, ফ্রান্সে ডাইরেক্টরির শাসন ব্যবস্থা কবে প্রবর্তিত হয়েছিল? 1789, 1799, 1795, 1790। বলো ফ্রান্সে ডাইরেক্টরির শাসন ব্যবস্থা কবে প্রবর্তিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1795 খ্রিস্টাব্দে। ফ্রান্সে 1795 খ্রিস্টাব্দে ডাইরেক্টরির শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। চলো পরের প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন ভারতীয় জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? টিপু সুলতান, হায়দার আলী, নানা সাহেব, রাজা রামমোহন। নিম্নোক্ত কোন ভারতীয় জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, টিপু সুলতান। টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। দিল্লির সুলতানি আমলে কাদের বারিদ বলা হতো? কারিগর শ্রেণী, দেহরক্ষী, উজির, গুপ্তচর। দিল্লির সুলতানি আমলে কাদের বারিদ বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, গুপ্তচর। দিল্লি সুলতানি আমলে রাষ্ট্রের গুপ্তচর বা খবর সংগ্রাহকদের বারিদ বলা হতো, তাই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন? ইলতুৎমিশ, বলবন, রাজিয়া, আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বলবন। দিল্লির সুলতান বলবন সর্বপ্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেছিলেন। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখো, আজকের আমাদের শেষ তথা 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কাদের এমিগ্রি বলা হতো? তাহলে এই যে আমরা আজকে 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এর মধ্যে তোমরা কয়টি প্রশ্নের উত্তর ঠিক করতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে কাদের এমিগ্রি বলা হতো? এই 4টে অপশন রয়েছে এখানে, বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, দেশত্যাগী অভিজাতদের। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পরবর্তী বছরগুলিতে ফ্রান্স থেকে যে সমস্ত অভিজাত পালিয়ে এসেছিলেন তাদের এমিগ্রি বলা হতো, তাই এখানে অপশন বি, দেশত্যাগী অভিজাত হবে সঠিক উত্তর। তাহলে আজকে আমরা এই ভিডিওতে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি মক টেস্টের আয়োজন করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।